কেমন আছো সবাই বলো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। অন্যান্য দিনের মতো আজকেরও আমি আবার 25খানা ইম্পর্ট্যান্ট এমসিকিউ আমি ডিসকাস করতে চলেছি, ঠিক আছে? কিন্তু অন্যান্য দিনের থেকে আজকের ভিডিওটা একটু আলাদা, বা এরপর থেকে চেষ্টা করবো একটু অন্যরকম কিছু করার। কীরকম বলো তো? না, আমরা যেমন আগের মতো যেমন আনসার ডিসকাশান করতাম তেমন তো আমরা করবোই করব, তার সাথে চেষ্টা করব একটু বেশি কিছু ইনফরমেশান জেনে রাখার। কেন বলো তো? কারণ যেহেতু নাম্বার অফ এমসিকিউ সামনে, যে পরীক্ষা যেহেতু সামনে আছে, এবং যেহেতু আমি খুব বেশি এমসিকিউ করাতে পারছি না, চেষ্টা করছি রিলেটেড ইনফরমেশান একটু বেশি দিতে। তোমরা ভিডিওগুলো কোনোরকম কোনো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। যদি তোমরা কেউ সিরিয়াস অ্যাসপিরেন্ট থেকে থাকো, আশা করি তোমরা অবশ্যই দেখবে, অবশ্যই তোমরা উপকৃত হবে। এবং নিচে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। তো যে কোনো পরীক্ষাই হোক না কেন, পিএসসি কন্ডাক্ট করে যে কোনো পরীক্ষা, আরআরবি, এনটিপিসি বা ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে কোনো পরীক্ষা যেগুলো কন্ডাক্ট করা হয়, সেখানে কিন্তু এই এমসিকিউগুলো সমানভাবেই কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো চলো শুরু করি। আজকের প্রথম প্রশ্ন কী আছে একটুখানি দেখে নিই। বলছে অস্থায়ী আজাদ হিন্দ সরকার কোথায় গঠিত হয়েছিল, জানতে চেয়েছে, ঠিক আছে? তো তোমরা জানো অস্থায়ী আজাদ হিন্দ সরকার গঠিত হয়েছিল কোথায়? সেটা হচ্ছে সিঙ্গাপুরে। এ উইল বি দ্য রাইট আনসার। চলে আসো এদিকে, আমরা এই সম্পর্কে একটুখানি বিস্তারিত জেনে নিই। দেখো, সুভাষচন্দ্র বসু রাজনীতিতে এসেছিলেন চিত্তরঞ্জন দাসের অনুপ্রেরণায়। তোমরা এটা জানো, এটা WBCS এর আসা প্রশ্ন, এবং অন্যান্য পরীক্ষায় কিন্তু এটা কোশ্চেনটা কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসে। নেক্সট কী বলছেন? সুভাষচন্দ্র বসু প্রথম জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন তিনি 1938 সালের হরিপুরা অধিবেশনে, ঠিক? 1939 সালে তিনি পদত্যাগ করেছিলেন, তোমরা জানো, কারণ তার এগেনস্টে যিনি ছিলেন তিনি গান্ধীজির মনোনীত প্রার্থী পট্টবী সীতারামাইয়া, ঠিক কথা? এবং তিনি পদত্যাগ করেছিলেন, এবং তখন পদত্যাগ করে তিনি একটা নতুন পার্টি তৈরি করেছিলেন যার নাম ছিল ফরওয়ার্ড ব্লক। এবং তিনি পদত্যাগ করার পরে ওই জায়গায় যিনি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছিলেন তার নাম হচ্ছে কি? রাজেন্দ্র প্রসাদ, ঠিক আছে? মাথায় রেখো, সবকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সুভাষচন্দ্র বোস 1941 সালের 17ই জানুয়ারি তিনি এলগিন রোডের বাড়ি থেকে পালিয়ে গেছিলেন, ওকে? আর সুভাষচন্দ্র বসু ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির নতুন নাম দিয়েছিলেন কি? আজাদ হিন্দ ফৌজ, ঠিক আছে? 1943 সালে অস্থায়ী জাতীয় সরকার তৈরি করেছিল সিঙ্গাপুরে, ওকে? তাহলে সিঙ্গাপুরে অস্থায়ী জাতীয় সরকার কোথায় তৈরি করেছিল? সেটা হচ্ছে কত সালে তৈরি করেছিল? সেটা হচ্ছে 1943-তে। অলরেডি তোমাদেরকে বললাম। 1945 সালের 15ই আগস্ট আজাদ হিন্দ ফৌজ আত্মসমর্পণ করে জাপানের পরাজয়ের জন্য। এটা খুব ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? যে জাপানের পরাজয়ের জন্য কিন্তু আজাদ হিন্দ ফৌজ হচ্ছে আত্মসমর্পণ করেছিল। এবং তারপরে কি হয় না, আইএনএ ট্রায়াল হয়। কোথায় হয়েছিল? দিল্লি লালকেল্লাতে। তো সেখানে আইএনএর পক্ষে 3 জন আইনজীবী ছিলেন। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ডিফেন্ড করেছিল অবশ্যই। তো সেখানে কে ছিল? ভুলাভাই দেশাই ছিল, তেজ বাহাদুর সাপ্রু ছিল, এবং জওহরলাল নেহরু ছিলেন, ওকে? এবং মাথায় রাখবে, এই ভুলাভাই দেশাই কিন্তু হেড করেছিলেন, বুঝতে পারলে? ভুলাভাই দেশাই কিন্তু হেড করেছিলেন, মাথায় রেখো। চলো পরবর্তী প্রশ্ন দেখি। আইএনএর বিখ্যাত বিচার মামলা দিল্লির লালকেল্লায় কত সালে অনুষ্ঠিত হয়েছিল? দেখো, এক্ষুনি একটু আগেই বললাম না যে 1945 সালেই কিন্তু এইটা হয়েছিল, দিল্লি লালকেল্লাতে ট্রায়ালটা হয়েছিল, ওকে? তাহলে আনসার কী হবে? 1945, ওকে? চলো পরবর্তী প্রশ্ন দেখি। বলছে 1932 সালে অল ইন্ডিয়া হরিজন সমাজ প্রতিষ্ঠা করেছিলেন কে? খুব ইম্পর্ট্যান্ট। দেখো, একটু রিলেটেড ইনফরমেশন আমি একটু জেনে নিই, তারপরে আনসার কী হবে আমি আসছি, ঠিক আছে? কোনো তাড়া নেই। তোমাদের আশা করি মনে আছে যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড 3খানা গোল টেবিল বৈঠক হয়েছিল 30, 31 এবং 32-এ। সেকেন্ড গোল টেবিল বৈঠকের পরে, প্রথম গোল টেবিল বৈঠকে তো কংগ্রেস যোগদান করেনি, সেকেন্ডে যোগদান করেছিলেন। সেকেন্ড গোল টেবিল বৈঠকের পরে কি হয় না, তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী রামসে ম্যাকডোনাল্ড সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেছিল, ঠিক আছে? যেটাকে আমরা কমিউনাল অ্যাওয়ার্ড বলি। কারণ আমাদের BR আম্বেদকরের একটা অনেক দিন ধরে ডিমান্ড ছিল যে দলিতদের জন্য একটা সেপারেট ইলেকটোরেটের ব্যবস্থা করতে হবে, ঠিক আছে? তার প্রতিবাদে গান্ধীজি পুনার জারবেদা জেলে অনশন শুরু করেন, ঠিক আছে? তার প্রতিবাদে, কারণ গান্ধীজি চাইতেন না যে দেশটা এরকম জাতিভেদের ভিত্তিতে ভাগ হয়ে যাক, তাতে তিনি চাইতেন না। তিনি আনটাচেবিলিটির এগেনস্টে ছিলেন বরাবরের জন্য। তিনি মনে করেছিলেন যে হিন্দু সমাজকে বিভক্ত করবে, স্বাভাবিক জিনিস যে এটা হিন্দু সমাজকে দ্বিধা বিভক্ত করবে। এবং 1932 সালে, মাইন্ডেড 1932 সালের 25শে সেপ্টেম্বর গান্ধীজি ও BR আম্বেদকরের মধ্যে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়, ঠিক আছে? দিয়ে কি বলা হয় যে না, সেপারেট ইলেকটোরেট নয়, আমরা বরং একসাথে লড়বো, ঠিক আছে? বলছিল যে যা সিট দেওয়া হবে, সেপারেট ইলেকটোরেট হলে দলিতদের জন্য যা সিট দেওয়া হতো চাপ নেই, আমি তার ডবল সিট দেবো, কিন্তু আমরা একসঙ্গে লড়বো, ঠিক আছে?
30শে সেপ্টেম্বর গান্ধীজি সমাজের অস্পৃশ্যতা দূর করার জন্য অল ইন্ডিয়া অ্যান্টি অস্পৃশ্যতা লীগ প্রতিষ্ঠা করেন, বা অল ইন্ডিয়া অ্যান্টি আনটাচেবিলিটি লীগ গান্ধীজি প্রতিষ্ঠা করেছেন, ঠিক আছে, 1932 সালে 30শে সেপ্টেম্বর। পরবর্তীকালে হরিজন সেবক সংঘ নামকরণ করা হয়, মানে অল ইন্ডিয়া অ্যান্টি আনটাচেবিলিটির নাম চেঞ্জ করে কি হয় না হরিজন সেবক সংঘ। সবকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তৎকালীন শিল্পপতি ঘনশ্যাম দাস বিড়লা এর প্রতিষ্ঠাতা সভাপতি ছিল, ঠিক আছে, এবং অমৃতলাল ঠক্কর ছিল কি না এনার এটার সম্পাদক ছিল, ঠিক আছে। তো মাথায় রেখো তাহলে আনসার কি হবে, তাহলে 1932 সালে অল ইন্ডিয়া হরিজন সভা প্রতিষ্ঠা কে করেছিল, আনসার হবে এম কে গান্ধী, ঠিক আছে। হরিজন বলে পত্রিকাও কিন্তু তিনি পাবলিশ করতেন, মাথায় রাখবে, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখি। কংগ্রেস ওয়ার্কিং কমিটি কোন স্থানে ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব গ্রহণ করে, ঠিক আছে। দেখো আনসার তো হবে ওয়ার্ধাতে, ঠিক আছে, ওয়ার্ধা বম্বেতে, তৎকালীন সময় বম্বে। একটু রিলেটেড হিস্ট্রি আমরা একটুখানি জেনে নিই। দেখো 1940 সালে আগস্ট ডিক্লারেশন হয়েছিল, কে করেছিল, লর্ড লিনলিথগো, ঠিক আছে। আগস্ট ডিক্লারেশন করেছিল, কেন করেছিল না বলা হলো যে ভারতকে ডমিনিয়ন স্ট্যাটাস দেওয়া হবে, ঠিক আছে, ভারতকে আমরা ডমিনিয়ন স্ট্যাটাস দেবো। 1942 সালে আবার ক্রিপস মিশন ভারতে আসে, ঠিক আছে, সেখানেও বলা হয় কি যে ভারতকে আমরা ডমিনিয়ন স্ট্যাটাসের মর্যাদা দেবো। পুনরায় আবার বলা হয়, কিন্তু শর্ত ছিল, কি শর্ত না দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ভারত যেন ব্রিটেনের জন্য সাথ দেয়, তাহলে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারটা শেষ হয়ে গেলে ভারতকে ডমিনিয়ন স্ট্যাটাসের মর্যাদা দেওয়া হবে। ক্রিপসের সাথে আলোচনায় বসেছিলেন কে, জওহরলাল নেহরু, এবং গান্ধীজি এই ক্রিপস মিশন সম্পর্কে বলেছিলেন কি আ পোস্ট ডেটেড চেক অন আ ক্রাসিং ব্যাংক, ঠিক আছে, দেউলিয়া হয়ে যাওয়া ব্যাংকের একটা চেক তিনি বলেছিলেন। তো তোমরা জানো যে ক্রিপস মিশন ব্যর্থতা হলে তারপর শুরু হয় কি ভারত ছাড়ো আন্দোলন, যেটাকে আমরা আগস্ট আন্দোলনও বলি বা 42-এর আন্দোলনও বলে থাকি, ওকে। 1942 সালে 26শে এপ্রিল গান্ধীজি তার হরিজন পত্রিকাতে, মাইন্ড ইট আমি আগেও বললাম হরিজন পত্রিকাটা কে পাবলিশ করতেন, গান্ধীজি, ঠিক আছে, পত্রিকাতে ভারত ছাড়ো আন্দোলনের পরিকল্পনা ব্যক্ত করেন। পরীক্ষায় এসেছে আগে যে গান্ধীজি ভারত ছাড়ো আন্দোলনের যে প্রস্তাবটা তিনি কোন পত্রিকাতে পাবলিশ করে ব্যক্ত করেছিলেন, সেটা হচ্ছে কি না তার হরিজন পত্রিকাতে। এবং 1942 সালের 14ই জুলাই কংগ্রেস ওয়ার্কিং কমিটি ওয়ার্ধায় ভারত ছাড়ো নীতি অনুমোদন করেন, ঠিক আছে। তো এটা হয়ে যাবে আনসার এ। গান্ধীজিকে পুনার আগা খাঁ প্রসাদে বন্দী করা হয় যখন ভারত ছাড়ো আন্দোলন চলে, তোমরা জানো শুরু হয়েছিল 8 অগাস্ট, ওকে, 8 অগাস্ট 1942, এবং সেই সময় গান্ধীজিকে পুনার আগা খাঁ প্রসাদে বন্দী করা হয়। এবং কুইট ইন্ডিয়া মুভমেন্টের নায়িকা বলা হয় কাকে, অরুণা আসাফ আলীকে। এবং সেই সময় গান্ধীজির ফেমাস স্লোগান এটা ছিল কি ডু অর ডাই, ওকে। আর একটা ইম্পর্টেন্ট জিনিস যে কুইট ইন্ডিয়া মুভমেন্ট যখন চলছিল তৎকালীন ভারতের ভাইসরয় কে ছিল, কি হবে, লর্ড লিনলিথগো, মাথায় রেখো, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট কোশ্চেন দেখি। ওয়েলফেয়ার স্টেটের চিন্তা ভারতীয় সংবিধানে সযত্নে রক্ষা করা হয়েছে কোথায়। দেখো ওয়েলফেয়ার স্টেটের কথা তোমরা পাবে রাষ্ট্রের নির্দেশমূলক নীতিতে বা হচ্ছে ডিপিএসপিতে, ঠিক আছে। ডিপিএসপির আর্টিকেল 38-এ তোমরা যদি দেখো, দ্য স্টেট টু সিকিওর আ সোশ্যাল অর্ডার ফর দ্য প্রমোশন অফ ওয়েলফেয়ার অফ দ্য পিপল, ঠিক আছে, আর্টিকেল 38-এ আছে। আর একটা কথা আর্টিকেল 38 ভেরি মাচ ইম্পর্টেন্ট, যে এখানে আমরা প্রিএমবেলে যে জাস্টিসের কথা দেখি না 3 রকম টাইপের জাস্টিস, আর্টিকেল 38-এর ক্লজ 1-এ আবার 3 রকম টাইপের জাস্টিস দেখতে পাবো। কি কি না দেখো, জাস্টিস সোশ্যাল, ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল জাস্টিস, ঠিক আছে। এই কারণে আর্টিকেল 38-কে বলা হয় কি টু দ্য ডিপিএসপি, ওকে, কি টু দ্য ডিপিএসপি। দেখো তোমরা যারা এখনো পর্যন্ত আমার ঝুঁকেগা নেই পলিটি সিরিজটা দেখোনি, আমি তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা ভিজিট করো, এবং আমার ওই প্লে লিস্টে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে এমসিকিউ ডিসকাস করা আছে। পলিটির কোনো কোশ্চেন তোমাদের আটকাবে না, তোমরা একবার দেখে দেখো, ঠিক আছে। আচ্ছা, এই ডিপিএসপি আমরা কোন দেশ থেকে বড় করেছি, এটা আমরা বড় করেছি ফ্রম আয়ারল্যান্ড, ঠিক আছে। কোন পার্টে আছে না পার্ট 4-এ আছে, তাই না। আর্টিকেল 36 থেকে শুরু করে আর্টিকেল 51 পর্যন্ত কি দেখবো না আমাদের ডিপিএসপি গুলোর কথা আছে, ঠিক আছে। এবং এটা কিন্তু নন জাস্টিসিয়েবল, ঠিক আছে, মানে এটা বিচারাধীন বিষয় নয়। ডিপিএসপি আর নট নন জাস্টিসিয়েবল, দে আর নট এনফোর্সেবল বাই দ্য কোর্ট অফ ল। ডিপিএসপি যদি কোনো কারণে ভায়োলেট হয় আমরা কোর্টে যেতে পারবো না, ঠিক আছে, মাথায় রেখো। চলো পরবর্তী প্রশ্ন দেখি। পঞ্চায়েতি রাজ ব্যবস্থার মৌলিক উদ্দেশ্য হলো নিম্নলিখিত কোনটি নিশ্চিত করা, জানতে চেয়েছে। দেখো এই পঞ্চায়েতি রাজের কথা আমরা পেয়েছিলাম কোথায় বলো তো, আর্টিকেল 40-তে ডিপিএসপি, ঠিক আছে। পরবর্তীকালে এটা তো ডিপিএসপি, ইট নট এনফোর্সেবল, পরবর্তীকালে
73rd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট করে আমরা এটাকে কী করেছি না কনস্টিটিউশনাল স্ট্যাটাস দিয়েছি। ঠিক আছে, তো চলো সেইগুলো আমরা একটুখানি দেখে নিই। কেন দিয়েছিলাম না, আমরা চেয়েছিলাম অ্যাকচুয়ালি ডেমোক্রেটিক ডিসেন্ট্রালাইজেশন করবো বলে। মানে ডেমোক্রেটিক ডিসেন্ট্রালাইজেশন মানে হচ্ছে গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ। ঠিক আছে, তৃণমূল স্তরের লোকজনও যাতে আমাদের এই গণতন্ত্রে পার্টিসিপেট করতে পারে সেই লক্ষ্যে আমরা এই কাজটি করেছিলাম। রিলেটেড কিছু ইনফরমেশান মানে ইম্পর্টেন্ট যেগুলো পরীক্ষায় আসতে পারে সেগুলো আমরা একটুখানি দেখে নেবো। চলো দেখো, পার্ট 9 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন আমরা পঞ্চায়েতের কথা পাবো, আর্টিকেল 243 থেকে শুরু করে ওকে আর্টিকেল 243 ও পর্যন্ত পাবো আমরা কি পঞ্চায়েতের কথা। আর্টিকেল 243-এর এতে পাবো গ্রাম সভা ডেফিনেশন। ঠিক আছে, গ্রাম সভা কাকে বলে না, কোনো একটা পার্টিকুলার কনস্টিটিউয়েন্সির বা তাদের যারা ইলেক্টার যারা হয় তাদেরকে নিয়ে তৈরি হয় কি এই গ্রাম সভা। আর্টিকেল 243-এর বিতে পাবো কনস্টিটিউশন অফ পঞ্চায়েতের কথা। ঠিক আছে, পঞ্চায়েতের কীরকম কীভাবে তৈরি হবে সেই কথা আর্টিকেল 243-এর বিতে রয়েছে। কি আছে না, এখানে বলা হয়েছে একটা ভিলেজ লেভেল থাকবে একদম পঞ্চায়েত, তার মাঝখানে থাকবে পঞ্চায়েত সমিতি এবং তার উপরে ডিস্ট্রিক্ট লেভেলে থাকবে কি না জেলা পরিষদ। ঠিক আছে, ভিলেজ পঞ্চায়েত, তার উপরে থাকবে তোমার হচ্ছে পঞ্চায়েত সমিতি, তার উপরে হবে কি জেলা পরিষদ। অলরেডি তো পঞ্চায়েতে ভোট হয়ে গেল, তোমরা আশা করি জানো। পঞ্চায়েত অ্যাট দ্য ইন্টারমিডিয়েট লেভেল may not be constituted in a state having a population not existing 20 lakh। তো বলছে যদি কোনো রাজ্যের পপুলেশন 20 লাখের কম হয় তাহলে মাঝখানে মানে তোমার হচ্ছে পঞ্চায়েত সমিতিটা সেক্ষেত্রে তৈরি করা হবে না। ঠিক আছে, মাথায় রেখো। আর্টিকেল 243-এর ডিতে রিজার্ভেশনের কথা বলা হয়েছে এবং এখানে দেখবো কি না 33% রিজার্ভেশন আছে ফর ওমেনদের জন্য। ঠিক আছে, এবং এখানে অবশ্যই SC STদের জন্যও কিন্তু রিজার্ভেশনের ব্যবস্থা করা হয়েছে। আর্টিকেল 243-এর ইতে রয়েছে ডিউরেশন অফ দ্য পঞ্চায়েতের ডিউরেশন কত না 5 বছর। ঠিক আছে, 5 বছর হচ্ছে ডিউরেশন। সরাসরি ডাইরেক্ট ভোট দিয়ে আমরা তৈরি করি তো 5 বছরের জন্য হয়। আর্টিকেল 243-এর এফে আছে ডিসকোয়ালিফিকেশন ফর মেম্বারশিপ। ঠিক আছে, কোনো একটা মেম্বার হ্যাঁ তাকে কীভাবে আমরা ডিসকোয়ালিফাই করতে পারি সেই কথাগুলো আর্টিকেল 243-এর এফে রয়েছে। আর্টিকেল 243-এর আইতে রয়েছে কনস্টিটিউশন অফ ফাইন্যান্স কমিশন। বেসিক্যালি এটা স্টেট ফাইন্যান্স কমিশন, রাজ্য অর্থ কমিশন। ঠিক আছে, রাজ্য অর্থ কমিশনের কথা কোথায় আছে আর্টিকেল 243-এর আইতে আছে। পরীক্ষায় এমনও জানতে হতে পারে যে রাজ্যের ফাইন্যান্স কমিশন, স্টেট ফাইন্যান্স কমিশন আমরা তৈরি করেছি কোন কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট করে, তারও আনসারে কিন্তু একই হবে, দ্যাট ইজ 73rd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অফ 1992। ঠিক আছে, মাথায় রেখো। আর একটা কি করেছি আমরা না আর্টিকেল 243 কে, সেটা হচ্ছে স্টেট ইলেকশন কমিশন। ঠিক আছে, দুটো কথা বলে দিই যে রাজ্য ফাইন্যান্স কমিশন এটা কনস্টিটিউট করে কেন্দ্রের মতোই, কিন্তু এক্ষেত্রে করবে হচ্ছে গভর্নর 5 বছর করে। ঠিক আছে, 5 বছর অন্তর করা হয়। আর একটা যেটা আছে ইলেকশন টু দ্য পঞ্চায়েতের ইলেকশন কন্ডাক্ট করার জন্য কি করা হচ্ছে না স্টেট ইলেকশন কমিশনের করা হয়েছে। ঠিক আছে, তো স্টেট ইলেকশন কমিশনারকে অ্যাপয়েন্ট করে কে না তাকেও অ্যাপয়েন্ট করবে কিন্তু গভর্নর। ঠিক আছে, এই কয়েকটা কথা মাথায় রেখো, পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। আমি বলে দিলাম, হয়তো ভিডিওটা ঠিক একটুখানি লম্বা হচ্ছে ঠিক কথা, কিন্তু কোয়ালিটি বেস তোমরা করে যাও রিলেটেড ইনফরমেশানগুলো, তাহলে তোমাদেরকে আর একাধিক জিনিসপত্র তোমাকে হাতলাতে হবে না। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখি। ভারতীয় সংবিধানে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার উৎসাহদান অন্তর্ভুক্ত আছে ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটি, টু প্রমোট ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটি। দেখো ডিপিএসপির আর্টিকেল 51-তে কিন্তু এই কথাটা লেখা আছে। ঠিক আছে, কি লেখা আছে? দ্য স্টেট শ্যাল এন্ডেভার টু প্রমোট ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটি। ঠিক আছে, আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা আমরা বজায় রাখবো। তাহলে এটা কোথায় পাবো আমরা? তাহলে এটা আছে কোথায়? ডিপিএসপিতে, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসিতে। কখনো কখনো এরকম না দিয়ে পার্টও তুলে দিতে পারে, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4। তাহলে সেটা যদি থাকতো তাহলে আনসার কি হতো? পার্ট 4 হতো। কোন আর্টিকেল আছে জানতে চাইলে তোমরা অবশ্যই করে দেখি, আর্টিকেল 51-এ আছে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখি। ভারতীয় সুপ্রিম কোর্টে বিচারকের সংখ্যা বৃদ্ধির ক্ষমতা কেবলমাত্র নিহিত আছে। দেখো ভারতীয় সুপ্রিম কোর্টের কথা আছে তোমরা জানো পার্ট 5 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশনে, তার চ্যাপ্টার 4-এ পাবো। ঠিক আছে, পার্ট 5-এর চ্যাপ্টার 4-এ পাবো আমাদের সুপ্রিম কোর্টের কথা, তাই তো? আর্টিকেল 124 থেকে শুরু করে আর্টিকেল 147 পর্যন্ত সুপ্রিম কোর্টের কথা বলা আছে। ওকে, আচ্ছা, এবার সুপ্রিম কোর্টের বিচারকের সংখ্যা বাড়াতে পারে ওয়ান অ্যান্ড অনলি পার্লামেন্ট। ঠিক আছে, রিলেটেড কয়েকটা ইনফরমেশন তোমরা একটুখানি জেনে রেখো। কি বলছে? এভরি জাজ অফ দ্য সুপ্রিম কোর্টের প্রত্যেকটা জাজ ইনক্লুডিং চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, এখন স্ট্রেংথ কত? এখন স্ট্রেংথ হচ্ছে 33+1। ঠিক আছে, মোট 34 জন আছে।
ঠিক আছে, 33+1, এবং প্রত্যেককেই অ্যাপয়েন্ট করবে কি না প্রেসিডেন্ট। ওথ পড়াবে কে, শপথ পড়াবে কে, সেটাও কিন্তু প্রেসিডেন্ট। ঠিক আছে, ইনারা যদি কখনো রেজিগনেশন দিতে চান, হতে পারে যে আমি আর থাকতে চাইছি না, কাকে রিজাইন করবে, রিজাইন টু প্রেসিডেন্ট। এদেরকে সরাবে কে, মাথায় রাখবে, সরাবে কে, এদেরকে সরাবেও কিন্তু প্রেসিডেন্ট, কিন্তু তিনি তার নিজের ইচ্ছাতে সরাতে পারবেন না, এবং তার জন্য পার্লামেন্ট থেকে বিল পাস হয়ে আসতে হবে, তবে সরানো যাবে। আমি আবারও তোমাদেরকে বলবো, তোমরা ঝুঁকেগা নেই সিরিজটা দেখে নাও, পলিটি সেপারেটলি আলাদাই সিরিজ আছে, সেখানে ডিটেলসে আমি ডিসকাস করেছি। এইগুলো তোমাদের কাছে কিছু মনেই হবে না, খুব সহজ সহজ জিনিস মনে হবে। ঠিক আছে, সিরিজটা তোমরা একবার দেখো। তাহলে কি বলেছে, তাহলে এই কথার মাথায় কথা বলেছে কি, এভরি জাজ অফ দ্য সুপ্রিম কোর্ট শ্যাল বি অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট। এবারে সুপ্রিম কোর্টের একজন বিচারপতি, তিনি তার পদে কতদিন থাকেন না, তিনি পদে থাকেন 65 বছর। ঠিক আছে, আনটিল দে অ্যাটেন্ড দ্য এজ অফ 65 ইয়ার্স। এবার চলো আমরা হাইকোর্টের দিকে দেখি। হাইকোর্টে নাম্বার অফ জাজেস কী হবে না হবে, মানে কতজন থাকবে, কে ডিসাইড করবে, দেখো এটা ডিসাইড করবে কিন্তু প্রেসিডেন্ট নিজে। হাইকোর্টের যদি জুরিডিকশন বাড়াতে হয়, কে বাড়াবে না, এটা বাড়াবে কিন্তু তোমার হচ্ছে পার্লামেন্ট। এবার হাইকোর্টের একজন বিচারপতিকে শপথ বাক্য পাঠ করাবে কে, সেটা কিন্তু বাবা প্রেসিডেন্ট হবে না, সেটা হবে কিন্তু গভর্নর। ঠিক আছে, গভর্নর অফ দ্য কনসার্ন স্টেট, তিনি তাকে শপথ বাক্য পাঠ করাবেন। তাদের টেনিয়র কত, টেনিয়র হয় না, তারা কতদিন তারা পদে থাকেন না, আনটিল দে অ্যাটেন্ড দ্য এজ অফ 62 ইয়ার্স, 62 বছর বয়স পর্যন্ত তারা পদে থাকে। ঠিক আছে, কথাগুলো মাথায় রাখবে, এগুলো কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। চলো পরবর্তী প্রশ্ন দেখি। সঠিক তারিখ এবং বছর চিহ্নিত করুন যখন থেকে ভারতীয় সংবিধান আরোপিত বা কার্যকর হয়েছিল। দেখো, ভারতীয় সংবিধান কবে থেকে এনফোর্স হয়েছিল সেটা জানতে চেয়েছে। কবে হয়েছিল, এটা হচ্ছিল 26শে জানুয়ারি 1950 থেকে। আশা করি তোমরা জানো। রিলেটেড ইনফরমেশন একটু বলে দিই। দেখো, কনস্টিটিউশন অ্যাসেম্বলি তৈরি হয়েছিল 9 ডিসেম্বর 1946 থ্রু ক্যাবিনেট মিশন প্ল্যান, এবং প্রথম যিনি টেম্পোরারি চেয়ারম্যান ছিলেন তিনি ছিলেন সচ্চিদানন্দ সিনহা। ঠিক আছে, 9 থেকে 11ই ডিসেম্বর পর্যন্ত তিনি ছিলেন। এবং তারপরে পার্মানেন্টলি কে আছেন, পার্মানেন্টলি আছেন রাজেন্দ্র প্রসাদ, যিনি পরবর্তীকালে ভারতের প্রথম রাষ্ট্রপতি হয়েছিলেন। কনস্টিটিউশন অ্যাসেম্বলি ন্যাশনাল ফ্ল্যাগকে অ্যাডপ্ট করেছিল 22শে জুলাই 1947, এবং সংবিধানকে অ্যাডপ্ট করেছিল 26শে নভেম্বর 1949। তাই এই 26শে নভেম্বর দিনটাকে বলা হয় কি কনস্টিটিউশন ডে বা সেন্ট্রাল ল ডে, মাথায় রেখো। ঠিক আছে, কনস্টিটিউশন ডে বা সেন্ট্রাল ল ডে কবে পালন করি, 26শে নভেম্বর দিনটি। ঠিক আছে, এবং অ্যাডপ্টেড ন্যাশনাল অ্যানথেম অ্যান্ড ন্যাশনাল সং কবে, 24শে জানুয়ারি 1950। ঠিক আছে, এই কথাগুলো তোমরা মাথায় রেখো, পরীক্ষার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। পরবর্তী প্রশ্ন, ইউনাইটেড সোভারেন বেঙ্গলের অ্যাডভোকেটদের একজন ছিলেন। তো অনেকেই তো চাইতেন, যারা চাইতো যে বাংলা সোভারেন থাকুক, সার্বভৌম থাকুক এবং ইউনাইটেড অবস্থায় থাকুক, তাদের মধ্যে একজন ছিলেন এইচ.এস. সুরাওয়ার্দী। ঠিক আছে, ইনি এইচ.এস. সুরাওয়ার্দী। চলো পরবর্তী প্রশ্ন দেখি। বলছে সকল নাগরিকের কথা বলা ও মত প্রকাশের স্বাধীনতা ভারতের সংবিধানের কোন আর্টিকেলে নিশ্চিত করা হয়েছে। ঠিক আছে, জানতে চেয়েছে। দেখো, রাইট টু স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, এটা আছে আর্টিকেল 19-এ। তোমরা জানো এখানে 6খানা টাইপের ফ্রিডমের কথা বলা হয়েছে, এখানে ইটসেলফ আছে। রিমেনিং যেগুলো আর্টিকেলস হলো, এখানে কি আছে না, যে কোনো জায়গায় পাবলিক এমপ্লয়মেন্ট পাওয়ার অধিকার আছে। আর্টিকেল 17-তে আছে অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি, কোনো রকম আনটাচেবিলিটি প্র্যাকটিস করা যাবে না। এবং আর্টিকেল 18-তে কি আছে, অ্যাবলিশন অফ টাইটেল। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখি। ভারতীয় সংবিধানের কোন তালিকায় কেন্দ্র এবং রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টন করেছে। দেখো, কেন্দ্র রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টনের কথা আছে কিন্তু 7 শিডিউলে। ঠিক আছে, 3 রকম টাইপের লিস্ট আছে 7 শিডিউলে, তোমরা জানো, ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট এবং কনকারেন্ট লিস্ট। রিমেনিং যে কটা শিডিউল আছে সেগুলো কিন্তু পরীক্ষার জন্য ভেরি মাচ ইম্পর্টেন্ট। একবার বলে দিই, একটা সুন্দর কথা বলা হয় যে টিয়ার্স অফ ওল্ড পিএম। ঠিক আছে, এই তোমাদের মোট শিডিউল আছে। প্রথম শিডিউলে কি আছে, টেরিটরি এবং স্টেটগুলোর কথা আছে। সেকেন্ড শিডিউলে আছে এমালুমেন্টস, ভাতা এবং স্যালারির কথা আছে। থার্ড শিডিউলে আছে ওথ অ্যান্ড অ্যাফার্মেশনের কথা, শপথ বাক্য কে কাকে পাঠ করাবে, কী ব্যাপার, সেগুলো আছে। ফোর্থ শিডিউলে আছে রাজ্যসভা, অ্যালোকেশন অফ সিটস ইন রাজ্যসভা। ফিফথ শিডিউলে আছে শিডিউল এরিয়ারগুলোর কথা। সিক্সথ শিডিউলে আছে না ট্রাইবাল এরিয়ার কথা, কাদের, AMTM, আসাম, মেঘালয়, মিজোরাম এবং ত্রিপুরা। ঠিক আছে, এই 4টে রাজ্যের কথা বলা আছে। তারপরে কি আছে না 7 শিডিউলে দেখো লিস্ট আছে, এই সেই লিস্ট, 7 শিডিউলের লিস্ট। 8 শিডিউলে কি আছে, 8 শিডিউলে আছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, এখন 22খানা আছে। ওকে, 9 শিডিউলে আছে ল্যান্ড রিফর্ম, যেটা অ্যাড করা হয়েছিল থ্রু ফার্স্ট কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। ওকে, আর তোমার হচ্ছে 10 শিডিউলে আছে কি অ্যান্টি ডিফেকশন, যেটা অ্যাড করা হয়েছিল থ্রু 52nd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, দলত্যাগ বিরোধী আইন যেটাকে বলা হয়, 1985 সালে রাজীব গান্ধীর সময়। আর 11 শিডিউলে আছে পঞ্চায়েত। ওকে, 1992 সালে অ্যাড করা হয়েছিল থ্রু 73rd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। আর হচ্ছে
12th শিডিউল আছে মিউনিসিপ্যালিটি, এটাও তাই 1992-তে অ্যাড করা হয়েছিল থ্রু 74th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট করে। ঠিক আছে, তাহলে এখন আমাদের কতখানা শিডিউল আছে? 12খানা শিডিউল আছে। ঠিক আছে, মাথায় রাখো, এগুলো পরীক্ষার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। পরবর্তী প্রশ্ন দেখি, ভারতীয় সংবিধানের 86 নম্বর সংশোধনে ডিরেক্টিভ প্রিন্সিপালে কোনটি পরিবর্তন করা হয়? দেখো 86 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট করে যেটা করা হয়, আর্টিকেল 45-কে অ্যামেন্ড করা হয়। আর্টিকেল 45-এ আগে ছিল যে 6 থেকে 14 বছর বয়স্ক শিশুদের এলিমেন্টারি এডুকেশন দেওয়ার কথা। ঠিক আছে, সেটা এখন তুলে নিয়েছি 86 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট করে। তুলে কোথায় করেছি না, তুলে ফান্ডামেন্টাল রাইটের 21A-তে অ্যাড করেছি। আর একটা হচ্ছে আর্টিকেল 51 এর 11th ডিউটি হিসাবে আমরা অ্যাড করেছি, যেটিতে ডিউটি অফ দ্য অভিভাবক, যে তারা যেন তাদের ছেলেপুলেদেরকে যেন তারা স্কুলে পাঠায়। ঠিক আছে, ডিউটি হিসাবে। আর এখন আর্টিকেল 45-এ অ্যাকচুয়ালি কি আছে না, এখন আছে আপ টু দ্য এজ অফ 6 ইয়ার পর্যন্ত তাদের আর্লি চাইল্ডহুড কেয়ার নেওয়া হবে। ঠিক আছে, আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন ফর অল চিলড্রেন আনটিল দে কমপ্লিট দ্য এজ অফ 6 ইয়ার্স। মাথায় রেখো, পরীক্ষার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। পরবর্তী প্রশ্ন দেখি, কোনো রাজ্যে ডিস্ট্রিক্ট জাজ নিযুক্ত হন, তো ডিস্ট্রিক্ট জাজকে নিযুক্ত করেন কিন্তু গভর্নর। ঠিক আছে, কে অপয়েন্ট করে? গভর্নর। কত নম্বর আর্টিকেল আছে না, আর্টিকেল 233-এ আছে। ওকে, আর্টিকেল 233-এ আছে, মাথায় রেখো। চলো পরবর্তী প্রশ্ন দেখি, ভারতের রাষ্ট্রপতির ইমপিচমেন্টের অভিযোগ আনা যায়, ইমপিচমেন্ট করা যায়, কত নম্বর আর্টিকেল আছে না, আর্টিকেল 61-এ। ঠিক আছে, এবারে এই জাতীয় কোনো বিল পার্লামেন্টের যে কোনো কক্ষে উঠতে পারে। ঠিক আছে, পার্লামেন্টের উভয় কক্ষের যে কোনোটিতে। ঠিক আছে, সো এ উইল বি দ্য রাইট আনসার, যে কোনো একটাতে উঠতে পারে, আইদার হাউস অফ দ্য পার্লামেন্ট। ঠিক আছে, কোন গ্রাউন্ডে তাকে ইমপিচ করা যায়? একটাই গ্রাউন্ড, দ্যাট ইজ ভায়োলেশন অফ দ্য কনস্টিটিউশন, সংবিধান ভঙ্গের অভিযোগে তাকে একমাত্র ইমপিচ করা যায়। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখি, ভারতের একটি অঙ্গরাজ্যের রাজ্যপালকে নিয়োগ করেন, তো মাথায় রাখবে রাজ্যপালকে নিয়োগ করেন রাষ্ট্রপতি। ঠিক আছে, কত নম্বর আর্টিকেল আছে? দেখো দুখানা আর্টিকেল বলবো, একটা হচ্ছে আর্টিকেল 153, আমি আগেও তোমাদেরকে এটা করিয়েছি, সেখানে বলা হয় যে প্রত্যেকটা রাজ্যে রাজ্যপাল থাকবে। আর আর্টিকেল 155-তে এটা বলা হয় যে রাজ্যপালগুলোকে অ্যাপয়েন্ট করবে কে? প্রেসিডেন্ট। এবং আরেকটা কথা মাথায় রাখবে, এই যে রাজ্যপালরা তারা ততদিনই পদে থাকেন যতদিন প্রেসিডেন্ট চান। ঠিক আছে, প্লেজার, দে হোল্ড অফিস ডিউরিং দ্য প্লেজার অফ প্রেসিডেন্ট, মাথায় রেখো। পরবর্তী প্রশ্ন, অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি? দেখো অস্ট্রেলিয়ার রাজধানীর নাম হচ্ছে ক্যানবেরা। ঠিক আছে, চলো বাকিগুলো কিন্তু অস্ট্রেলিয়ার রাজধানী নয়, মাইন্ড ইট। নিম্নলিখিত রাষ্ট্রগুলির মধ্যে কোনটি বিমস্টেক গোষ্ঠীর সদস্য নয়? আচ্ছা, বিমস্টেক গোষ্ঠীর সদস্য নয় পরের কথা, বিমস্টেক সম্পর্কে অল্প কিছু আমাদের জানা দরকার। ঠিক আছে, যে বিমস্টেক কি? বিমস্টেকের ফুল ফর্ম হচ্ছে বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। এটা তৈরি হয়েছিল থ্রু ব্যাংকক ডিক্লারেশন। কবে হয়েছিল? 1997 সালে। ঠিক আছে, বিমস্টেকের সদর দপ্তর কোথায় আছে না, বাংলাদেশের ঢাকাতে আছে, মাথায় রাখবে, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। কারা কারা সদস্য আছে? দেখো, বি ফর বাংলাদেশ, আই ফর ইন্ডিয়া, এম ফর মায়ানমার। ঠিক আছে, এস ফর শ্রীলঙ্কা, টি ফর থাইল্যান্ড। ঠিক আছে, তাহলে BIMST অবধি মিলে গেছে, BIMST। আর দুটো মাথায় রাখবে, নেপাল আর ভুটান। ঠিক আছে, নেপাল আর ভুটান মাথায় রাখবে। তাহলে এখানে কি পাকিস্তান আছে? না, এখানে কিন্তু পাকিস্তান নেই, থাকলে গন্ডগোল পাকাতো। ঠিক আছে, তো পাকিস্তান এখানে নেই। আচ্ছা, 2023 সালে ফরেন মিনিস্টার্স মিটিং কোথায় হবে? মানে এই বিমস্টেকে, সেটা হচ্ছে থাইল্যান্ডে। মানে হবে না, হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, মাথায় রেখো। চলো পরবর্তী প্রশ্ন দেখি, কমনওয়েলথ গেমস কোন বৎসর ভারতে অনুষ্ঠিত হয়? ভারতে আজ পর্যন্ত একবারই কমনওয়েলথ গেমস হয়েছে। ঠিক আছে, এবং সেটা হয়েছিল 2010 সালে। ঠিক আছে, এটা ইটসেলফ ভেরি মাচ ইম্পর্টেন্ট। কমনওয়েলথের কথা বলি, দেখো কমনওয়েলথের হেডকোয়ার্টার হচ্ছে লন্ডনে আছে, ইউকের লন্ডনে আছে। ফার্স্ট কমনওয়েলথ গেম হয়েছিল হ্যামিল্টন, কানাডাতে হয়েছিল, এবং কবে হয়েছিল? 1930 সালে। আজ পর্যন্ত সবথেকে বেশি বার কমনওয়েলথ গেম হোস্ট করেছে, সেটা হচ্ছে অস্ট্রেলিয়া, 5 বার। ঠিক আছে, তারপর হচ্ছে কানাডা করেছে 4 টাইমস। লাস্ট যেটা 2022 সালে হয়েছে, ভিক্টোরিয়া অস্ট্রেলিয়াতে হয়েছে। এবারে 2026 সালে কোথায় হবে এখনো অবধি ঠিক হয়নি, টু বি ডিসাইডেড। ওকে, চলো পরবর্তী প্রশ্ন দেখি, 2024 সালের গ্রীষ্মকালীন অলিম্পিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে যে শহরে? দেখো 2024-এর গ্রীষ্মকালীন অলিম্পিক হবে প্যারিস। আমরা বলছি না প্যারিস অলিম্পিক। ওকে, দেখো এর পরে দুখানা অলিম্পিক কোথায় হবে সেটাও ডিক্লেয়ার হয়ে গেছে। আচ্ছা, দুই একটা কথা বলে নিই। এথেন্স হ্যাজ হোস্টেড দ্য ফার্স্ট মডার্ন অলিম্পিক। কবে হয়েছিল? 1896 সালে এথেন্সে প্রথম মডার্ন অলিম্পিক হয়েছিল। 2028 সালের অলিম্পিক হবে লস অ্যাঞ্জেলসে, মাথায় রাখবে। 2032 সালে হবে কোথায়? ব্রিসবেন অস্ট্রেলিয়াতে।
ঠিক আছে। এবং যদি বলে অলিম্পিক, ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির হেডকোয়ার্টার কোথায় আছে? লসেন, সুইজারল্যান্ডে আছে। ওকে, চলো পরবর্তী প্রশ্ন দেখি। ভারতের পূর্বমুখী কর্ম বা লুক ইস্ট পলিসি বলা হয়, এটা অ্যাকচুয়ালি বাংলাটা এরকমই ছিল। তো লুক ইস্ট পলিসি নীতির সূচনা করেছিল কে? অ্যাকচুয়ালি দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলির সঙ্গে ভারতের অর্থনৈতিক সম্পর্ক, অর্থনীতি তার সঙ্গে কৌশলগত সম্পর্ক বাড়ানোর জন্য এবং চীন যেভাবে তাদের যে অ্যাটাক যেভাবে চালাচ্ছে না, সেগুলোকে খর্ব করার জন্য লুক ইস্ট পলিসির সূচনা করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী নরসিমহা রাও। ঠিক আছে, পিভি নরসিমহা রাও, মাথায় রাখবে। লুক ইস্ট পলিসি চালু করেছিল কে? পিভি নরসিমহা রাও। চলো পরবর্তী প্রশ্ন দেখি। ভারতের পরমাণু শক্তি কমিশনের প্রথম সভাপতি ছিলেন, তো কে ছিল জানতে চেয়েছে। আচ্ছা, কে ছিল পরের কথা, আমি আসছি, আগে দু একটা কথা জেনে নিই। ইন্ডিয়ান অ্যাটমিক এনার্জি কমিশন যেটা, সেটা হয়েছিল 1948 সালে। ঠিক আছে, হেডকোয়ার্টার কোথায় আছে অ্যাটমিক এনার্জি কমিশনে? সেটা হচ্ছে মুম্বাইতে আছে। এবং পরবর্তীকালে তৈরি হয় ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার। ঠিক আছে, যেটা কোথায় আছে? ট্রম্বেতেই আছে। কে তৈরি করেছিল? না, হোমি জাহাঙ্গীর ভাবা। কবে? 1954, বার্ক যেটাকে আমরা বলি। ঠিক আছে, আর এই হোমি জাহাঙ্গীর ভাবাই ছিলেন কি ভারতের পরমাণু শক্তি কমিশনের প্রথম সভাপতি। ঠিক আছে, হোমি জাহাঙ্গীর ভাবা, মাথায় রাখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখি। বলছে স্বাধীন ভারতে প্রথম ভারতীয় গভর্নর জেনারেল ছিলেন। প্রথম, আবার ভারতীয় জানতে চেয়েছে, প্রথম। ঠিক আছে, প্রথম ভারতীয় কে ছিল জানতে চেয়েছে স্বাধীন ভারতে। ওয়ান অ্যান্ড অনলি, ইট ইজ আ চক্রবর্তী রাজা গোপালাচারী। ঠিক আছে, তো যদি এটা বলতো যে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন, তাহলে আনসার হয়ে যেত কিন্তু আমার মাউন্ট ব্যাটেন। ঠিক আছে, আচ্ছা এবারে আসো আমরা চক্রবর্তী রাজা গোপালাচারী সম্পর্কে কিছু কথা জেনে নিই। তিনি ছিলেন ভারতবর্ষের সর্বশেষ গভর্নর, অলরেডি আমরা জানলাম। তো তিনি তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রীও ছিলেন। ঠিক আছে, তিনি একটা পলিটিক্যাল পার্টি তৈরি করেছিলেন যার নাম ছিল স্বতন্ত্রতা পার্টি। ঠিক আছে, স্বতন্ত্রতা পার্টি, মাথায় রাখবে, খুব ইম্পর্টেন্ট এগুলো। কবে করেছিলেন? না, করেছিলেন 1959-এ। ওকে, আর হি ওয়াজ দ্য ফার্স্ট গভর্নর অফ ওয়েস্ট বেঙ্গল। তিনি পশ্চিমবঙ্গের প্রথম গভর্নরও ছিলেন। ওকে, আর তিনি প্রথম বছর 1954 যখন ভারতরত্ন দেওয়া হয়, প্রথম 3জন ব্যক্তিকে দেওয়া হয়েছিল, তাদের মধ্যে তিনিও ছিলেন। বাকিরা কারা ছিল? রাজাগোপালী ছাড়া রাধাকৃষ্ণান ছিলেন এবং সায়েন্টিস্ট সিভি রমন ছিলেন। ঠিক আছে, কথাগুলো কিন্তু মাথায় রেখো। পরবর্তী প্রশ্ন দেখি। আলেকজান্ডার কখন ভারতবর্ষ আক্রমণ করেন? দেখো, আলেকজান্ডার ভারতবর্ষ আক্রমণ করেছিল 326 বিসিতে। ওকে, আর দু একটা কথা বলে রাখি, যখন তিনি ভারত আক্রমণ করেছিলেন তখন নন্দ ডাইনাস্টি রুল করছিল এবং তখন রুলার ছিল হচ্ছে ধননন্দ। এটাও কিন্তু পরীক্ষার জন্য ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট। আর একটা পরীক্ষায় আসে যে তিনি যখন ভারতে আক্রমণ করেছিলেন ঝিলম নদীর পাশে, কে তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন? তিনি নান আদার দেন পুরু। ঠিক আছে, এবং তার সঙ্গে যে যুদ্ধ হয়েছিল তার নাম ছিল হিদাস পিসাসের যুদ্ধ। ঠিক আছে, কবে হয়েছিল? সেটা হয়েছিল 326 বিসিতে। ঠিক আছে, তো এই ছিল মোটামুটি আজকের 25খানা এমসিকিউ। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চাইলে তোমরা আমাদের চ্যানেলকে লাইক করতে পারো, শেয়ার করতে পারো, সাবস্ক্রাইব করতে পারো, তোমরা কমেন্ট করতে পারো যে আর তোমাদের কি চাই। ঠিক আছে, এই চ্যানেলের সঙ্গে তোমরা জুড়ে থাকো, এখানে কিন্তু রেগুলার আমাদের এরকম কন্টেন্ট যেতে থাকবে, খুব ইম্পর্টেন্ট কন্টেন্ট যাবে, যেগুলো তোমাদের আপকামিং পরীক্ষার জন্য কিন্তু ভীষণভাবে হেল্প করবে। ঠিক আছে, সবাই তোমরা ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।